গুড মর্নিং এভরিওয়ান, আমি দেবযানী। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব সকাল 6টা থেকে দুপুর 3টে পর্যন্ত ডেইলি ব্লগ। তো প্রচণ্ড গরমে কাজকর্ম তো করতে হবে, বসে শুয়ে থাকলে তো চলবে না। তো সকালবেলা সবার আগে এই যে চা নিয়ে বসেছি, তারপর একটুখানি টিফিন করে নিয়েছি, আর এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ অনেক কাজ পড়ে আছে, বাসি কাজ। তো এখন গ্যাস ট্যাসগুলো সমস্ত মুছে নেব। আর আমাদের মেয়েদের হচ্ছে রান্না বান্না করা, খাওয়া দাওয়া, আবার গ্যাস মোছা, গ্যাস পরিষ্কার করা, আবার নতুনভাবে রান্না করা, আবার গ্যাস পরিষ্কার করা, এই চলে। তো এখন ভালো করে গ্যাসটা ওভেনটা ক্লিন করে নিচ্ছি। আর গ্যাস ওভেনের নিচে না আমি দুটো প্লেট রাখি, অনেক সময় ভাতের ফ্যান উতলালে বা জল টল কিছু পড়লে যাতে প্লেটের মধ্যে পড়ে, আর প্লেটটাকে একটু বার করে নিয়ে ধুয়ে নিলেই ওভেনের নিচটা না পরিষ্কার থাকে। আর না হলে না ভীষণ ওভেনের নিচে কিছু না কিছু একটা পড়ে আবার ওই জায়গাটা নষ্ট হয়। বিশেষ করে ডাল বসালে, দুধ জাল দিলে আর ভাত করলে একটু এদিক থেকে ওদিক হলেই উতলে সমস্ত পড়ে যায়। অবশ্যই ইন্ডাকশানেই এখন আমি দুধটা জাল দিই, কারণ না হলে না গ্যাসে দিলে ঠিক দুধ উতলে পড়বেই। আর দুধ তো এমন জিনিস, চোখের সামনে একটু অন্যদিকে তাকালেই উতলে পড়ে যায়। একটু ভিম লিকুইড দিয়ে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আর এই গ্যাসের ওভেনটা না অনেক বছরের পুরানো, 22 বছর হয়ে গেল গ্যাস ওভেনটা। আমার বিয়ের সময় এই ওভেনটা কেনা হয়েছিল, গ্যাস সিলিন্ডার নেওয়া হলো তখন ওই ওভেনটা তো তার সাথে নিতেই হয়। তো 22 বছর আমার বিয়ের বয়স, আর গ্যাস সিলিন্ডার তো সব। তো যখন নতুন নতুন বিয়ে হয় তো নতুন নতুন জিনিস ইউজ করতে বেশ ভালো লাগতো, আনন্দ লাগতো। সমস্ত কিছুই নতুন নতুন, সংসার নতুন, গ্যাস ওভেন সমস্ত কিছুই নতুন। হ্যাঁ, এখনের মতো এতটা প্রতিদিনের যে বাসন টাসনগুলো ইউজ করি, এই বাসনগুলো আমার ছিল না। শাশুড়ি মায়ের বাসন ছিল, তো সেগুলো পিতল, কাঁসা আর স্টিলের বাসনও টুকটাক ছিল। তো প্রথম দিকে আমার বাসন অনেকটাই কম ছিল, এই দৈনন্দিন ইউজ করার জন্য। তারপরে তো আস্তে আস্তে হয়েছে। তো এখন প্রচুর বাসন, যেরকম জামা কাপড়ের অবস্থা আর সেরকম বাসন। আর বাসনও তো নষ্ট হয় না যে ওটাকে বাতিল করে দেবো, সেটাও হয় না। তো দেখো এখন এই সিঙ্কটা পরিষ্কার করে নিলাম বাসনটা ধুয়ে। আর মাছ আসবে, মাছ ধুতে হবে, তারপরে আবার একবার সিঙ্ক পরিষ্কার করতে হবে। তো সারাদিনে 3বার কি 4বার আমার সিঙ্কটা পরিষ্কার হয়ে যায়। আগে একটা অন্য সিঙ্ক ছিল, সেটা সাদা রঙের, যেরকম চীনামাটি হয় না, ওই সিঙ্ক। তো ওইটাও আমার বিয়ের বয়স আর ওই সিঙ্কেরও বয়স সেই রকমই ছিল। তো ওই কিছুদিন শীতের সময় সিঙ্কটা চেঞ্জ করা হয়েছিল, আসলে চিট ধরে ফাটল ধরে গিয়েছিল, তাই জন্য। তো স্টিলের সিঙ্কটা আমার এই কয়েকটা মাস হলো, শীতের সময় ওটা করা দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে, দেওয়ার পরে এই নতুন এই স্টিলের সিঙ্কটা ইউজ করা হয়। আর সেটা চীনামাটির ছিল, তো ওটাতে আবার কী হতো, একটু দুদিন ছাড়া ছাড়া লালচে হয়ে যেত, কারণ ওই চায়ের পাতার কষে। তো সেখানে আবার হারপিক দিয়ে আমাকে পরিষ্কার করতে হতো। হারপিক বা আলা এগুলো দিয়ে ইউজ করলে দেখতাম খুব সুন্দর সাদা এটা পরিষ্কার হয়ে যেত। আর এখন যেহেতু স্টিলের সিঙ্ক, ওই জন্য আর বেশি কিছু দিতে লাগে না, শুধু একটুখানি ভিম লিকুইড দিলেই ব্যাস ঝকঝকে চকচকে হয়ে যায়। তো দেখো বাজারে এসে গেছে, মাছ এসেছে। তো এখানে ভোলা মাছ, তারপরে আনা হয়েছে চিংড়ি মাছ, আর আনা হয়েছে কি জানো, পাঙাশ মাছ। আমি বোয়াল মাছ বলতে যাচ্ছি, বোয়াল আর পাঙাশ কিছুটা একই রকম হয়। তো পাঙাশ মাছ আনা হয়েছে। তো চিংড়ি মাছটা এখন পরিষ্কার করে নেব। আর চিংড়ি মাছটা পরিষ্কার করতেই আমার যত যেন কষ্ট, কিন্তু খুব একটা বেশি চিংড়ি মাছ ছাড়াতে সময় লাগে না। আর একদম যে ছোট ছোট চিংড়ি হয় না, সেগুলো খেতে ভালো লাগে, কিন্তু ছাড়াতে ভীষণ কষ্ট। তাই জন্য আমার হাজব্যান্ডকে বলি যে একদম ছোট চিংড়ি আনবে না, একটু মাঝারি গোছের চিংড়ি আনলে সেটা কাটতেও সুবিধা হয়। তো দেখো চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এইগুলোকে এখন গুছিয়ে এখন প্যাকেটে করে রেখে দিচ্ছি। আর এইগুলোকে আমি পরে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব, ঠিক আছে? তো চিংড়ি মাছটা পরিষ্কার করার জন্য চামচ আর কাঁচিটা কাজে লেগেছিলো। অবশ্য চামচটা ভোলা মাছের আঁশ ছাড়ানোর জন্য কাজে লাগিয়েছিলাম। তো ওগুলোকেও এখন একটু ক্লিন করে নিলাম। আর মাছের যে ডিমটা, সেটা এখনও পরিষ্কার করা হয়নি, সেটাকেও এখন আলতো করে মাছের ডিমটা পরিষ্কার করে নেব। আর আমার হাজব্যান্ড না একদম মাছের ডিম খেতে চায় না, তাই ভাবছি যে মাছের ডিমটা যে আনা হয়েছে, আর কদিন বাদে যদি মাছের ডিম আনা হতো ভালো। তো আমি বলেছিলাম মাছের ডিম আনতে, তো একসাথেই নিয়ে চলে এসেছে। আর শুধু পাঙাশ মাছ, ডিমরে মাছ,
বেলে মাছ আর ইলিশ মাছের ডিমটাই ও খায়, আর কোনো মাছের ডিম একদমই ও খেতে চায় না। আর এমনি ডিম যেটা হাঁস মুরগির ডিম ওটা তো তার ভীষণ প্রিয়। আর ভোলা মাছগুলো এখন লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে তুলে রাখবো। তো দুটো জায়গায় ভাগ করে নিচ্ছি। আর আজকে বেশি রান্নার ঝামেলা নেই, পাঙাশ মাছ রান্না করব আর পটল ভাজবো আর করলা সেদ্ধ বানানো রয়েছে আর একটু টক ডাল করবো, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের রান্না, আর কিছুই না। তো বেশি রান্নার ঝামেলা নেই, কারণ মাছ আসলে তখন সেদিনকে এইগুলো নিয়েই ব্যস্ত থাকি, তখন অন্যান্য রান্না যেন করতেও যেন সময় লাগে, ইচ্ছাও করে না তখন এই মাছ টাছ পরিষ্কার করার পরে। পাঙাশ মাছ, তো পাঙাশ মাছও বেশিক্ষণ রান্না করতে লাগে না। আর আমাদের পাঙাশ মাছটা এখন একটু ইদানিং কম খাওয়া হয়, আগে খুব খাওয়া হতো, শরীরের কথা ভেবে এখন খাওয়া হয় না। তো পাঙাশের লেজার দিকটা মানে লেজার মানে পেটের দিকটা মাঝামাঝি যে অংশটা সেখান থেকেই আনা হয়েছে, যাতে যেখানটাতে তেলটা একটু কম হয়। আর পাঙাশ মাছে তো প্রচুর তেল হয়, মানে সাদা সাদা থোকা থোকা চর্বি, খেতে ভীষণ ভালো লাগে। তো ওই জন্য বলেছিলাম, আমি তো জানি যে শুনলেই বলবো যে কেন পাঙাশ মাছ এনেছো। পাঙাশ মাছ আমিও খেতে ভালোবাসি, কিন্তু এখন এগুলোকে অ্যাভয়েড করছি। তাই জন্য একদম লেজের আর পেটের দিকের অংশটা একদম বাতিল করে দিয়েছে, শুধু তার মাঝখানের অংশটাই নিয়ে এসছে, যেখানটা একটু তেলটা কম হবে। আর এখন এই চিংড়ি মাছটাতে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটু মেখে ফ্রিজে রেখে দিলাম, আর সমস্ত জায়গা মুছে নিলাম, আর রান্নাঘরটা আবার একটু ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, সাথে অন্যান্য যে ঘরগুলো আছে সেগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। তো এখন চলে আসলাম স্নানে, কারণ স্নানটা সেরে পুজোটা করে নিলে অনেকটা নিশ্চিন্ত হই। তো পুজোটা করে নিলে না মানে অনেকটা মাথার চাপটা কম থাকে। তারপরে রান্নার যেহেতু মাছটা রান্না করব, মাছ রান্না করতে সত্যি সময় লাগে না, সেখানে যদি সবজি রান্না করি, সবজি রান্না করতে অনেকটা সময় লাগে, বসে বসে অনেকটা সবজি কাটতে হয়। আর মাছে যেহেতু অন্যান্য কিছু দেবো না, মানে আলু বা অন্যান্য সবজি দেবো না, তাই জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো দেখো এখানে একটু পটল কেটে নিচ্ছি, তো পটল ভাজবো আর ওদিকে মাছ রান্না করবো, বেশি কিছু করব না। আর ডালও করেছি, ডালও রয়েছে, তো এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর যেহেতু দুজন প্রাণী আছি আমাদের সংসারে, আর না একটু করলা সেদ্ধ করা আছে, সেই করলা সেদ্ধটা দিয়েও তার সাথে খাওয়া হয়ে যাবে। আর এখন এই পটলটার মধ্যে একটু লবণ মাখিয়ে রাখবো। আমি পটলে বেগুনে এর মধ্যে না হলুদটা মাখাই না, মাখালে এমনিতে পটল বা বেগুন ভাজলে কালো হয়ে যায় কেমন একটা তেলটা, আর পটল বা বেগুন ভাজলে কেমন একটা কালচে কালচে কালার চলে আসে হলুদ দিলে। তাই জন্য আমি হলুদ ছাড়াই ভাজি, তাহলে কী হয় অরিজিনাল একটা লালচে হলদে টাইপের একটা কালারটা আসে। আর ভাত বসিয়েছিলাম, ভাতটা উপর দিয়ে নিলাম। আর ওই যে মাছটা ধুয়েছিলাম, মাছ ধোয়ার মানে চিংড়ি মাছের যে খোসা বা মাছ টাছ ধুয়েছিলাম, সেই ময়লাগুলো একটু সাইডে রেখে দিয়েছিলাম। আর এই যে ভাতটা করেছি, ভাতের যে গরম ফ্যানটা এর মধ্যে করেই আমি চিংড়ি মাছের মাথাটা ডুবিয়ে রাখবো। এই ফুটন্ত মানে ফ্যানটা মানে গরম গরম ফ্যান, তো ফ্যানের মধ্যেও ডুবিয়ে রাখি, আবার কখনো কখনো আমি মানে একটু উষ্ণ গরম জল করি তার মধ্যেও দিয়ে রাখি। এটাতে রাখলে কি হয় এই সেদ্ধ মতো হয়ে যায়। এটা যদি বাড়ির মধ্যে ফেলি তাহলে না দুর্গন্ধ হয় না। যেহেতু আমরা এই কাকদ্বীপে থাকি, যেরকম কলকাতাতে বাড়িতে ময়লা নিতে আসে, এখানে তো ওই ব্যাপারটা তো নেই, বাড়ির একটা কোণেই ফেলতে হবে আর সেটাই দুর্গন্ধ হয়ে যাবে। তো সেই জন্যই এইভাবে জলের মধ্যে এই গরম জল বা এরকম গরম ফ্যানের মধ্যে দিয়ে রাখলে, তারপরে যদি বাড়ির আনাচে কানাচে যদি একটু ফেলা হয়, আমি কি করি এটাকে একটু ঠান্ডা করে নিই, ঠান্ডা করে গাছের জন্য রেখে দিই, তাহলে কি আর দুর্গন্ধটা হয় না। এমনি যেটা রেখে দিলে সেই দুর্গন্ধ হয়। অনেক সময় নিয়েরে মাছের মাথাটাও, নিয়েরে মাছ বাড়িতে এনে কাটলে নিয়েরে মাছের মাথাটা থাকে, এদিক ওদিক ফেললে খুব বাজে দুর্গন্ধ হয়। নিয়েরে মাছ বা চিংড়ি মাছের না ভীষণ এমনিই নর্মালি ওই ঘরে নিয়ে আসলে একটা বাজে গন্ধ হয়। এরম গরম জলে বা গরম ফ্যানের মধ্যে দিয়ে তারপর ঠান্ডা হলে বাড়ির একটা সাইডে ফেলে রাখলেও কোনো দুর্গন্ধ হয় না। তো আমি এইভাবেই ফেলি। আর কলকাতা শহরে যেরকম ডাস্টবিনে নিয়ে যাই, বাড়িতে অনেক সময় ময়লাওয়ালা মানে না আসলে তখন কি হয় সেটা থেকে খুব বাজে গন্ধ বেরোয়। তখনও যদি এইভাবে খানিক্ষণ রেখে তারপর জলটা ফেলে দেওয়া হয় বা ফ্যানটা ফেলে দেওয়া হয়, তারপরে যদি চিংড়িটা ওরম জল মানে চিংড়ির মাথা বা ওই অংশগুলো জল ঝরিয়ে প্যাকেট করে ভালো করে মুড়ে রাখা হয় না, তাহলে ডাস্টবিন থেকেও অত দুর্গন্ধ হয় না। রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো আদা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর
এখন নামানোর সময় একটু দেব ধনে পাতা, তাহলে বেশ ভালো লাগবে। ও একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম যখন কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম তার সাথে। তো দেখো মাছটা হয়ে গেছে, এখন একটু ধনে পাতা দিয়ে নাবিয়ে দেবো। আর ধনে পাতাটা দিলে যে কোনো মাছের তো টেস্ট তো অসাধারণ লাগে খেতে। আর একটু মানে মাখা মাখা মতো করেই করেছি। তো এই দিয়ে আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে যাবে। তো রান্না বান্না তো একদম কমপ্লিট। আর ঘরে কিছুটা লিচু আনা হয়েছিল, আর লিচুগুলো তো আমার হাজব্যান্ড একদম ছাড়িয়ে খায় না। আমি ঘুরতে ফিরতে খাই, আর তাকে দিতে গেলে কয়েকটা করে ছাড়িয়ে দিতে হয়। তো দুপুরবেলা আমি একটু রেস্ট নিচ্ছি, তো এদিক ওদিক একটু বাড়ির এদিক ওদিকে একটু ঘুরলাম। আমাদের লালিও এসে ঘুমাচ্ছে উঠোনে, আর কালু একবার সকালে এসেছিল, তারপর আর দেখা পাইনি। আমাদের বাড়ির একটু অংশ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পেঁপে গাছটায় ঝড়ে পড়ে গেছে, আর গাছে কিছু খেজুর আছে, খেজুরগুলোও মাটিতে ছড়িয়ে গেছে, ছড়ে ছড়ে অনেক নষ্ট হয়েছে। আমি আসলে এদিকটা বৃষ্টি হচ্ছিলো বলে আসি না, আর যেহেতু জঙ্গল জঙ্গল মতো আছে, সাপের ভয়ে আরোই আসা হয় না। তো ভাবলাম বাড়ির গাছের খেজুর, আর ছোটোবেলার কত স্মৃতি ধরে আছে আমার এই মানে খেজুর নিয়ে, তো সেই জন্য কয়েকটা এখান থেকে তুলে খেলাম। আর এখনো খাওয়া দাওয়া হয়নি, তো একটু পরে খাওয়া দাওয়া করব, তারপর একটু রেস্ট নেব। তো আজকের মতো তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। দেখো গাছটা পুরো একদম ফাঁকা হয়ে গেছে, সমস্ত খেজুর পড়ে গেছে ঝড়ে। এত মারাত্মক ঝড় হলো, তো কাঁচা মানে যে লালচে লালচে মতো যে কালারটা হয়, অরেঞ্জ অরেঞ্জ মতো, তাতেই অনেক খেজুর পড়ে নষ্ট হয়েছে। আর এখন কয়েকটাই যা গাছে আছে